পর্দা লাগিয়ে যাও, একটু ঘুমিয়ে নেই। জুলেখা কাজ শেষে চলে যায়। কিছুক্ষণ পর গরমে ঘেমে জবজবে শরীর নিয়ে প্রমুখের উপর থেকে রুমে আসলো। সিরাতকে ঘুমন্ত দেখে সে শাওয়ার নেয়। গোসল করার পর বারান্দায় গেল। হাতের কাজগুলো সারতে সারতে সন্ধ্যা গড়িয়ে যায়, কিন্তু মেয়েটার ঘুম ভাঙার নাম নেই। সে সিরাতকে ডেকে তুলল। মেয়েটা বিরক্তি চোখে মুখ কুচকে বলল, কানের কাছে খ্যাক খ্যাক করছেন কেন? সব সময় বিরক্ত করেন। প্রমুখ পাত্তা দিল না তার কথা। আজকাল মেয়েটা অল্পতেই তেতে ওঠে, মাঝে মাঝে ছোট কিছুতে হাইপার হয়ে যায়। প্রমুখের হাতে বুকে অকারণে জোরে কামড় বসায়। একদিন তো রাগে দুঃখে প্রমুখের চুল ছিঁড়ে ফেলেছিল। প্রমুখ প্রথমে রেগে গেলেও পরক্ষণে মিস শশীর কথা মনে করে অনুভব করলো প্রেগনেন্ট অবস্থায় সিরাতের ঘন ঘন মুড সুইং হয়, মাথা ঠিক থাকে না। তাই সে সিরাতকে সামলাতে ব্যস্ত থাকে সবসময়। এবারও তাই হলো। ছেলেটা ঝুঁকে কপালে ছোট চুমু খেয়ে বলল, রাত হচ্ছে, ঘুমানোর সময়। দিনে ঘুমিয়ে তুমি আমাকে রাতে জাগিয়ে রাখো। কতদিন ঠিকঠাক মতো ঘুমোতে পারি না। সিরাতের মুখ কালো হয়ে যায়। প্রমুখের দিকে তাকিয়ে বলল, আমি সত্যি আপনাকে কষ্ট দিচ্ছি, খুব জ্বালাচ্ছি। প্রমুখ বুঝলো এবার মেয়েটা নিজেকে দোষারোপ করবে, তাই হেসে সিরাতের গাল টিপে পড়ল, তাই একটু জ্বালাও, তবে এর জন্য তোমার দোষ নেই। সব দোষ তোমার ওই পুস্কের। পাপা আর মাম্মাকে নাকানি চুবনি খাওয়াচ্ছে। সিরাত গাল ফুলালো। হাত উঠিয়ে ফুলে যাওয়া পেটে আদর করে বলল, আমার বেবিকে নিয়ে একটা বাজে কথা সহ্য করবো না। প্রমুখ হাসছে। সিরাত লম্বা শ্বাস ফেলে বলল, আমাকে ওয়াশরুমে নিয়ে চলুন। প্রমুখ ধীরে ধীরে ওয়াশরুমে নিয়ে যায়। সিরাত বের হয়ে প্রমুখকে জড়িয়ে ধরল, বলল, খিদে পেয়েছে, খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। প্রমুখ রাগান্বিত গলায় বলল, আবার আইসক্রিম? আজ এ পর্যন্ত তুমি 3টে খেয়েছো। সিরাত, ঠান্ডা লেগে যাবে, অতিরিক্ত করো না। সিরাত কাঁদো কাঁদো গলায় পেটের দিকে তাকিয়ে বলল, দেখলি দেখলি তুই, এই তোর পাপার ভালোবাসা, এক বিন্দু ভালোবাসে না আমাদের। ভণ্ড লোক একটা, আগে আমাকে কষ্ট দিয়েছে, এখন তোকেও ছাড়ছে না। চিন্তা করিস না, তুই একবার বের হ। এই দামরা এই দামরা গুন্ডা লোকটার ব্যবস্থা মা পুত মিলে বেগাতিক করব। প্রমুখ তার কথায় চোখ ছোট ছোট করলো। মেয়েটির কোমর খামচে ধরে বলল, কি বললে? আমার বেবিকে এখনই কুবুদ্ধি দিচ্ছ? আমার নামে যাতা বলছো? সিরাত চোখ খিচে নেয়। 100 বার দিব, আগে আইসক্রিম আনুন। বাবু আপনার একার নয়, আমারও। আমি পেটে নিয়ে ঘুরছি, অতএব 80% অধিকার বেশি আমার। সব কষ্ট আমি ভোগ করছি, আপনি কচু করছেন। প্রমুখ কটমট করে বলল, এক ঘুষি মেরে মুখ গুড়িয়ে দেব। আসছে অধিকার নিয়ে। বেবির অধিকার সবচেয়ে বেশি আমার। আমি যদি না দিতাম, বেবি আকাশ থেকে আসতো। দিয়েছি বলেই তো এসেছে। আকাশ থেকে আসতো। সিরাতের কণ্ঠে প্রতিবাদের সুর। প্রমুখ হেসে উঠল শব্দ করে বলল, এনে দেখাও। এরপর সিরাতের খুব নিকটে গেল। কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে কিছু বলতে লজ্জায় রাঙা হলো সিরাত। দুহাতে ধুমধাম কিল বসালো প্রমুখের বুকে। ছেলেটা হু হু করে হেসে আবারও ফিসফিস করে বলল। সিরাত এক পর্যায়ে সহ্য করতে না পেরে ছেলেটার নিকট ঝুঁকে যায়। প্রমুখের হাতে তার শক্ত দাঁত দ্বারা কামড় বসালো। পরপর হাতে 3টা কামড় দিয়ে সে ক্ষান্ত হয়। মুহূর্তে সেখানে দাগ হয়ে যায়। ফর্সা চামড়ায় জায়গাটা তৎক্ষণাৎ লাল রঙে স্পষ্ট ফুটে ওঠে। বেচারা প্রমুখ আগে মশার কামড়ে অতিষ্ঠ হয়েছে, এখন দীর্ঘ 6 মাস ধরে বউ নামক দামড়ির কামড়ে তেজপাতা। তার গায়ের অধিকাংশ অংশে এ পর্যন্ত অনেকগুলো কামড়ের দাগ, সবগুলোই সিরাতের প্রেগনেন্ট অবস্থায় দেওয়া। মেয়েটার মুড সুইং এর কথা ভেবে প্রমুখ সিন ক্রিয়েট করলো না, বরং এসব কামড় সে আদর হিসেবে গ্রহণ করে। সেগুলো স্মৃতির পাতায় জমে থাকবে আজীবন। সে ব্যথায় দাঁতে দাঁত চেপে সহ্য করলো, কিন্তু তারপরে উচ্চস্বরে হেসে ওঠে। তার হাসি সিরাতের গা জ্বলে যায়। রেগে ছেলেটার বাহুতে ধপাধপ কিল মেরে নিজের পেটে হাত রাখলো। ধীর পায়ে আলগোছে চলে গেল বারান্দায়। সে জানে এই লোক কোনো মতে এখন থামবে না, কশিনকালেও শুধরাবে না। এর থেকে জায়গা ত্যাগ করাই বেটার। সামনে দাঁড়িয়ে থাকা মানে লজ্জা সহ্য করা। মুখ মুচড়ে বলল, অসভ্য, মুখে কিচ্ছু আটকায় না। 2 দিন পর বাচ্চার বাপ হবে, তবুও লাগামহীন কথা। কি ছিরি কথাবার্তার। প্রমুখ তাকালো তার দিকে। মেয়েটা কোমরে হাত রেখে হাঁটছে, সেদিকে চোখ তাক করে ঠোঁট কামড়ে বলল, এক ডোজে এই খেল, বাকি সব সামলায় কিভাবে? আমি কিন্তু থামার পাত্র নেই। সিরাত লজ্জায় দুহাতে কান চেপে ধরল। তার হৃদস্পন্দনের মাত্রাও বেগাতিক। লোকটার মুখ এ জীবনেও শুদ্ধ হবে না। সারাক্ষণ লাগামহীন বেফাস কথাবার্তা, ক্ষণে ক্ষণে লজ্জা দিতে প্রস্তুত। রাতে পড়াশোনা শেষে লাবণ্য শুয়েছিল বিছানায়। তৎক্ষণাৎ কল এলো তার ফোনে। রাত তখন 11টার কাছাকাছি। মেয়েটার ফোন তুলে দেখলো সাফওয়ানের কল। সে রিসিভ করতেই শোনা গেল, ছাদে আয়, আমি অপেক্ষা করছি। লাবণ্য ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে টি শার্ট গায়ে রেখে একটা ওড়না নিল।
খুশিতে ফোনটা বিছানায় ফেলে হনহনিয়ে যায় দরজার কাছে। এরপর চটপট দরজা খুলে দৌড়ে চলে যায় ছাদে। এক দৌড়ে ছাদের মাঝখানে এসে আশেপাশে তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আজ কেমন চাঁদের দেখা নেই, ঘুটঘুটে অন্ধকার। সে ডাক দিল জোরে। সাফন ভাই, কোথায় তুমি? কোনো সারা শব্দ পাওয়া গেল না। লাবণ্য আবারও ডাকলো, এবারও ফলাফল শূন্য। কিছু সময় চিৎকার করে ডাকার পর থেমে গেল। আশেপাশে সচেতন দৃষ্টিতে দেখে তার মনে ভয় জেগে ধরে। সে থরথর করে কেঁপে অস্পষ্ট স্বরে বলল, কোথায় তুমি? আমার ভয় করছে। এবার চারিপাশ নিশ্চুপ। সে ভূতের ভয়ে শিউরে ওঠে। ফোনে কত দেখেছে এভাবে নিশিভূত মানুষকে ডেকে নিয়ে মেরে ফেলে। তবে কি সাফওয়ান হয়ে তাকে ভূত এখানে ডেকে এনেছে? তার মানে ছাদে সাফওয়ান টাফওয়ান কেউ নেই। ফোন কলটাও ভূতে করেছিল। এটা একটা ভূতের ফাঁদ। তৎক্ষণাৎ সে প্রচণ্ড ভয়ে প্যানিক হয়ে যায়। চোখ মুখ অস্বাভাবিক রূপ ধারণ করে, হাত পা অনবরত কাঁপছে। আশেপাশের বিল্ডিংয়েও আলো নেই। লাবণ্য ভয়ে ঘেমে যাচ্ছে। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলে ভয়ার্ত কণ্ঠে আল্লাহকে ডাকে। ঘরমাক্ত মুখে বুদ্ধি করলো দৌড়ে রুমে যাবে। সেই অনুযায়ী পেছন ঘুরে দৌড় দিতে বাধা পড়ল। সে অনুভব করে কেউ তার কোমর শক্ত করে চেপে ধরেছে। ধীরে ধীরে সেই শীতল হাত তার পেটে কিলবিল করছে। টি শার্টের উপর খসখসে শক্ত হাতটির এলোমেলো বিচরণ। লাবণ্য ভয়ে থরথর করে কেঁপে চিৎকার করে ওঠে। আর এক সেকেন্ড গেলেই সে জ্ঞান হারাবে। তৎক্ষণাৎ কেউ শক্ত হাতে পেছন থেকে তার মুখ চেপে ধরল। আলতো করে লাবণ্যর ঘাড়ের চুল সরিয়ে সেখানে থুতনি রেখে দাড়ি ঘষল। মেয়েটা মাত্রাতিরিক্ত কাঁপছে। ভয়ে মুখের বর্ণ ফ্যাকাশে ধারণ করেছে। গলার কাছে শব্দ এসে থমকে গেছে। সে এখন চিৎকার করতেও পারছে না। তার এলোমেলো ভাবনার মাঝে ঘাড়ে সেই শীতল স্পর্শ ধীরে ধীরে গাঢ় হতে থাকে। পরক্ষণে অনুভব করলো কেউ তার ঘাড়ে ভেজা চুম্বন করছে। মেয়েটা অত্যাধিক ভয়ে নড়তেও যেন ভুলে গেছে। তৎক্ষণাৎ তার চোখ দুটি আপনা আপনি বুজে আসে। ভয়ে সে পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে। সে ভাবলো ভূত তাকে একটু পর ছিঁড়ে খাবে। সে গুঙিয়ে উঠে বলল, আমাকে ছাড়ুন, মারবেন না প্লিজ। পিছনের ব্যক্তি ধীরে ধীরে আরো গভীর হলো। নেশাক্ত চোখে লাবণ্য চুলে নাক ডুবালো। অতঃপর মুখখানা গলার কাছে নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, একদিন তুই নিজেই আমার হাতে মরতে চাইবি। লাবণ্য চমকে ওঠে। ভূত দেখি সাফওয়ানের মতো কথাও বলতে পারে। সে এবার সাহস বাড়িয়ে পেছনে ঘুরতে চাইল, কিন্তু পারল না। পেছনের ব্যক্তি নিজের সাথে একদম আষ্টে পৃষ্ঠে ধরে আছে। লাবণ্য মুখ দিয়ে অনবরত অস্পষ্ট শব্দ করছে আর কাঁদছে। সাফওয়ানের মেয়েটির ঘাড়ে নাক ঘষে বলল, কান্না থামা, নয়তো আরো গভীর কিছু হবে। লাবণ্য তৎক্ষণাৎ চিৎকার করে উঠল। সাফন ভাই, মরে যাচ্ছি। সাফওয়ান বিরক্ত হয়ে লাবণ্যকে ছেড়ে দেয়। মেয়েটার বাহু ধরে নিজের সামনে দাঁড় করালো। শক্ত গলায় বলল, এত ভীতু কেন তুই? আমি ভূত নই, মানুষ, তোর আপন মানুষ। সরি, একটু মজা করছিলাম। খুব ভয় পেয়েছিস? সরি সরি সরি। দেখলাম তোর অবস্থা কি হয়, কিন্তু এখন দেখি চোখ মুখে 12টা বাজিয়েছিস। লাবণ্য নাক টেনে টেনে বলল। আপনি আসলেই ভূত? সাফওয়ান হাসলো কিঞ্চিত। মেয়েটার কপালে চুমু খেয়ে বলল, আমি মানুষ। লাবণ্য সাহস বাড়িয়ে সাফওয়ানের হাতে চিমটি কাটে। তৎক্ষণাৎ ছেলেটা আহ শব্দ করলো। এবার মেয়েটা গাল ভরে হাসে। সেকেন্ডের ব্যবধানে জাপটে জড়িয়ে ধরে বলল, সব সময় মজা ভালো লাগে না, তুমি ভয় পাইয়ে দাও। দেখো আমার বুক এখনো কাঁপছে। সাফওয়ান ফিসফিস করে বলল। ওড়না সরিয়ে ফেল, দেখতে সুবিধা হবে। মেয়েটার মুখ লজ্জায় লাল হলো। সাফওয়ান অন্ধকারেও বুঝলো লাবণ্য লজ্জায় মুষড়ে গেছে। মেয়েটি নিজেকে ছাড়িয়ে হঠাৎ তার গলা খামচে ধরল। জোরে নখ দাবিয়ে বলল, নিজে ডেকে এনে ভয় দেখালে কেন? মামিকে বলে দেব তুমি খুব খারাপ। সাফওয়ান মুখ বাঁকিয়ে বসলো ছাদের দোলনায়। লাবণ্য সুরসুর করে তার কোলে চেপে বসে দু হাতে গলা জড়িয়ে কপালে কপাল ঠেকালো। মেয়েটি খুশিতে আহ্লাদি কণ্ঠে বলল, আমাকে কবে বিয়ে করবে সাফন ভাই? সাফওয়ান হু হু করে হাসে। লাবণ্যর কোমরখানা শক্ত করে চেপে ধরে ফিস ফিস করে বলল, আরো 4 বছর পর। লাবণ্যর অধৈর্য কণ্ঠ। না, এত দেরি নয়, 2 বছর পরে বিয়ে করবে, কথা দাও। নয়তো অনশন করব। একবার যখন এ বাসায় পা দিয়েছি তখন তোমার রুমও দখল করব। চুপ, অহেতুক কথা বাদ দিয়ে আয়, একসঙ্গে তারা দেখি। না, তুমি কথা দাও বিয়ে করবে, আমায় ভালোবাসবে। কাছে থেকেও এত দূরত্ব সহ্য হয় না। ইচ্ছে করে তোমার সান্নিধ্যে আসতে, ভালোবাসতে। এখন এমন কোলে বসে আছি, তেমনি সারাক্ষণ তোমার কোলে বসে থাকতে ভীষণ ইচ্ছে হয়। প্লিজ আমায় বিয়ে করে নাও, কথা দিচ্ছি একটুও চালাবো না, সব সময় ভালোবাসবো। আমি পারফেক্ট লক্ষ্মী বউ হয়ে দেখাবো। সাফওয়ান লাবণ্যর চোখে চোখ রেখে বলল। এত তাড়া কিসের? লাবণ্য লজ্জায় জবাব দেয়, হালাল ভালোবাসার, যেখানে স্পর্শ করতেও দোতানায় ভুগতে হবে না, তোমার কাছে যেতেও ভাবতে হবে না, সমস্ত অদৃশ্য বাধা ভেঙে গুড়িয়ে যাবে।
সাফওয়ান লাবণ্যর হাত নিজের হাতে নিয়ে বলল। এত ভালোবাসিস? লাবণ্য মুচকি হেসে বলল, ভীষণ ভালোবাসি। তোমার থেকেও আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। এই এলোমেলো ছেলেটা সে কবেই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সাফওয়ান দুষ্টুমি করে বলল, আমিও এই বিলজ্জা উশৃঙ্খল পা গলাতে চঞ্চল রমণীকে ভালোবেসে ফেলেছি। অজান্তে সে আমাকে তার প্রেমে পড়তে বাধ্য করেছে। গুন্ডি মেয়েটাকে অ্যাভয়েড করতে পারিনি। আজীবন তার সাথেই কাটাতে চাই। আর লাবণ্য কপাল কুঁচকে বলল, আর কি? আর তোর রাতের বাকি ঘুমটুকু কেড়ে নিব খুব জলদি। আমাকে কতটুকু সামলাতে পারিস দেখব। উন্মাদ ছেলেটার বেসামাল আদর সহ্য করতে পারবি? বুঝে শুনে আমার কাছে এসেছিস তো, না আসলেও আর ফিরে যাওয়ার চান্স নেই। আমার বাহুডোরেই বন্দি থাকতে হবে আজীবন। লাবণ্য ডার্লিং, ভালোবাসার তীব্রতা সহ্য করতে পারলে রাজি হয়ে যায়। সারা জীবন থাকবি তো আমার সাথে, সুখে দুঃখে পাশে থাকতে? লাবণ্য জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো, কান্না মিশ্রিত কণ্ঠে বলল। পারবো, চাইলে এখনই কবুল বলে দিই। সাফওয়ান মেয়েটার পিঠ জড়িয়ে উত্তর দিল, এখন না, তুই ছোট, আমার থেকে তোর তাড়া বেশি নয়। আমার আদর সহ্য করার বয়স হয়নি। আরও 2 বছর অপেক্ষা কর, তোর থেকেও বড্ড অধৈর্য আমি। যদি টের পেতি এ বুকে তুইহিনা কতটা খাঁ খাঁ করে, তাহলে স্বাভাবিক থাকতে পারতি না। তুই ছোট বলে প্রতিনিয়ত আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখছি। একবার শুধু বড় হ, আর কোনো বাহানা শুনবো না। একটানি বিয়ে কমপ্লিট, এরপর শুরু ভালোবাসা আর বাসি। লাবণ্য চুপটি করে রইল। সাফওয়ান চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলল, সামনে বিরানি রেখে তুই কি উপাস থাকবি, নাকি তার টেস্ট নেওয়ার জন্য তোর আত্মা খাঁ খাঁ করবে? ঠিক সেই অবস্থা হয়েছে আমার। না পারছি টেস্ট করতে, না পারছি ছুঁয়ে দেখতে, শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকি। লাবণ্যর কথাটার মানে প্রথমে বুঝলো না। সে চিন্তায় পড়ে গেল। কিছু সময় পর সচল মস্তিষ্ক কথাটা ধরতে পেরে সে চিৎকার করে উঠল। সাফওয়ান চুল টেনে হিসিয়ে বলল, তোকে মেরে ফেলবো আমি, অসভ্য। এইসব বলতে তোর লজ্জা করলো না? আল্লাহ কেন ছেলেদের লজ্জা শরম দেয়নি? সাফওয়ান ব্যথাতুর কণ্ঠে বলল, লাবণ্য ডার্লিং, শরম পেলে গরম ভাত খাবো কিভাবে? তাই ছেলেদের লাজ লজ্জা কম। তুই লজ্জা নিয়ে পানি খা। লাবণ্য খেপে গিয়ে উড়াধুরা কিল বসালো তার হাতে। সাফওয়ান ব্যথায় চেঁচিয়ে যাচ্ছে। একসময় লাবণ্যর হাত দুটি শক্ত হাতে নিজের হাতের মুঠোয় নেয়, গাল চেপে ধরে চোখ রাঙালো। লাবণ্য চুপসে যায়, চুপচাপ বসলো তার কোলে। আকাশে তাকিয়ে দেখতে থাকে অন্ধকার পৃথিবী। দুটো নরনারীর ভালোবাসার সাক্ষী রইল আধার রাতের আকাশ। বাতাসের শাঁসার শব্দে তারা ভালোবাসা আদান প্রদান করতে ব্যস্ত। রাত যত গভীর হলো, সাফওয়ানের মনও বেসামাল হওয়া শুরু করে। তার মধ্যে যদি প্রিয়তমা গায়ের সাথে গা মিশিয়ে থাকে, খুব কাছে থাকে, তাহলে তো নিষিদ্ধ অনুভূতি কন্ট্রোল করা চারটিখানি কথা নয়। সেও তাগড়া যুবক হয়ে পারল না স্বাভাবিক থাকতে। বেসামাল হলো হৃদয়। অজান্তে ঘটিয়ে ফেলল এক অবিশ্বাস্য কাজ। সে লাবণ্যর চোখে চোখ রেখে ঝুঁকে গেল। ঘোরের মাঝে নিজের রুক্ষ ওষ্ঠজোড়া ডুবিয়ে দেয় লাবণ্যর ঠোঁটে। মেয়েটা আকস্মিক ঘটনায় হকচকিয়ে ওঠে। হাত দিয়ে ছেলেটাকে দূরে সরাতে সাফওয়ান তার হাত দুটো ধরে ফেলল। পরম আবেশে চুমুকে ছেড়ে দিল তাকে। লজ্জায় মেয়েটি মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে। সাফওয়ান বাঁকা হেসে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছল। লাবণ্য তখনও নিশ্চুপ। সাফওয়ান তর্জনী আঙ্গুলের সাহায্যে লাবণ্য থুতনি উঁচু করল। গোলাপি মোলায়েম ঠোঁট জোড়ায় ধারালো চোখ রেখে বলল, সামান্যতেই নুয়ে গেছিস, বড় সড়ো আদর সামলাবি কিভাবে? লাবণ্যর কান গরম হয়ে যায়। সে লজ্জায় দুহাতে মুখ ঢাকে। তার হৃদস্পন্দন এখনো অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। চোখে ভাসছে একটু আগের দৃশ্য। কল্পনাও করতে পারছে না একটু আগে তার ঠোঁট জোড়া অন্য কারো দখলে ছিল। কিশোরী মেয়েটার জীবনের প্রথম চুম্বন, তাও আবার নিজের ব্যক্তিগত প্রেমিক পুরুষের কাছ থেকে পাওয়া। তার পায়ের তালু শিরশির করে উঠল। গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠছে। সর্বাঙ্গ জুড়ে বিদ্যুৎ ছলকে যায়। সে ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করল। সাফওয়ান তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঠোঁট কামড়ে হাসে। এই রমণী একমাত্র তার মতো ছন্ন ছাড়া বেপরোয়া ছেলেটাকে সামলাতে পারবে। আজীবন এই মেয়েটাই পারবে তাকে ভালোবাসায় মুড়িয়ে রাখতে। তার সব পাগলামো ওর কাছে 7 খুন মাফ। পৃথিবীর সকল ভালোবাসা এভাবেই ভালো থাকুক। নতুন একটা দিনের সূচনা। আজ প্রমুখ ঘুরতে নিয়ে যাবে সিরাতকে। মেয়েটা সকাল থেকে চিন্তা করে যাচ্ছে কি পরে যাবে। শেষে হালকা ডিজাইনের পিঙ্ক শাড়ি পরলো। চুলগুলো ছেড়ে মুখে মাখলো প্রসাধনী। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বসে রইল প্রমুখের জন্যে। কিছুক্ষণ পরেই ছেলেটা শাওয়ার শেষে বের হলো। চোখের সামনে একটা জ্যান্ত পুতুলকে দেখে উদাম গায়ে এগিয়ে এলো। বিছানায় বসে থাকা মেয়েটার গালে হাত রেখে বলল, তোমার রূপের রহস্য কি ভেবে? সিরাত শাড়ির আঁচলে আঙ্গুল প্যাঁচাতে প্যাঁচাতে বলল, প্রমুখ চৌধুরীর চুম্বন, এটাই বেস্ট আমার রূপের জন্য। 3 দিন ফেস গ্লো করছে। প্রমুখ মুচকি মুচকি হাসলো। সিরাতের ঠোঁটে স্লাইড করতে করতে বলল, লাল টুকটুকে লিপস্টিক দিতে বলেছিল কে? আমার কেমন কেমন লাগে।
সিরাত এবার হাসি চেপে রাখতে পারল না। ঠোঁটের কাছে সেই প্রমুখের আঙ্গুলে সিরাত চুমু খেলো। ছেলেটার উদাম গায়ে তর্জনীর সাহায্যে আকু বাকু করে আহ্লাদি কণ্ঠে বলল। কখনো ছেড়ে যাবেন না তো? প্রমুখ তৎক্ষণাৎ কপাল কুঁচকালো। প্রমুখের তর্জনী খপ করে ধরে ফেলল। চোখ মুখ মলিনতার ছাপ। সে ধীরে ধীরে বসলো মেয়েটার পাশে। সিরাতের মাথা বুকে চেপে বলল। কিছু শুনতে পাচ্ছ? সিরাত হৃদস্পন্দনের মাত্রা অনুভব করে মোহনীয় কণ্ঠে বলল। হ্যাঁ, হারানোর ভয়ে প্রচণ্ড গতিতে লাফাচ্ছে। তাকে থামতে বলুন, এত ভয় ছেলেদের মানায় না। আশ্বাসের সুরে বলুন, সিরাত কখনোই এই অসভ্য পুরুষকে ছেড়ে যাবে না, ভালোবাসবে খুব। সেও যেন এভাবেই ভালোবেসে যায়। প্রমুখ জাপটে জড়িয়ে ধরল তাকে। অস্থির কণ্ঠে বলল। আর একবার দূরে যাওয়ার কথা বলে খুন করব। আমি কখনোই তোমাকে ছাড়বো না বলেও মুখ থেকে ছেড়ে দেওয়ার কথা শুনলে তোমার সেই মুখ ছেড়ে ফেলবো আমি। সিরাত ঠোঁট টিপে হাসলো। প্রমুখের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। সময় গড়ালো কিছুটা। হঠাৎ সিরাত তার বুকে থুতনি ঠেকিয়ে মাথা তুলে বলল। রেডি হয়ে নিন, বাইরের লাঞ্চ করব না? হ্যাঁ, ভুলে গিয়েছিলাম আমি। সব তোমার জন্য। কেন খেপিয়ে দাও? প্রমুখ ঝটপট রেডি হতে চলে যায়। গায়ে কড়া পারফিউম মেখে সিরাতের গা ঘেঁষে পড়ল। অনুভব করছো? সিরাত মন ভরে পারফিউমের ঘ্রাণ টেনে জবাব দেয়। করছি, আমার হৃদয়ে ঝড় ওঠানোর ধান্দা। প্রমুখ বাঁকা হাসলো। সিরাত খেয়াল করলো আজ কালো শার্ট না পরে তার স্বামী সাদা পরেছে। ফর্সা ত্বকে শুভ্র সাদায় আকাশের শুভ্র মেয়েদের মতো মনে হলো। তার হৃদয় শীতল হয়ে যায়। প্রমুখের বুকের কাছে নাক ঠেকিয়ে লম্বা শ্বাস টেনে টিপ্পনি কেটে বলল। এভাবে নায়ক সেজে বাইরে গিয়ে কি বোঝাতে চান? আপনি অবিবাহিত? আপনার পাশের সিট খালি? যদি এমন ভাবনা থাকে এই মুহূর্তে মাথা থেকে ঝেড়ে ফেলুন, নয়তো খবর খারাপ হবে। কান খুলে শুনুন, আপনি একান্তই আমার। ভুলেও কোনো নারী এদিকে নজর দিলে চোখ তুলে দিব। প্রমুখ প্রথমে ভেবাচাকা খেলেও সিরাতের হাসি হাসি মুখ দেখে বুঝে ফেললো মেয়েটার শয়তানি। সেও তার মতো ভেঙচি কেটে জেলাস করার জন্য বলল। আর সে ঢং। আমার গায়ে লেখা আছে আমি বিবাহিত। কোনো প্রমাণ আছে? কোথায় লেখা আছে আমি শুধুই তোমার? সিরাত অগ্নি চোখে তাকিয়ে কলার চেপে ধরলো। লাল টকটকে লিপস্টিক লাগানো ঠোঁট চেপে ধরলো ছেলেটার কলারে। প্রমুখ পরপর আবারও ভেবাচাকা খায়। সিরাত মুখ উঁচিয়ে বলল। এই যে লিখে দিলাম, এই অশুদ্ধ পুরুষটা আমার। এই মিষ্টি চিহ্ন আমার লিখিত দলিলের মতো। আপনার দিকে ভুলেও কেউ তাকালে তৎক্ষণাৎ লিপস্টিকের দাগে চোখ পড়বে। মনে মনে হিংসায় জ্বলে পুড়ে ছাই হবে। প্রমুখ চোখ বড় বড় করে তাকালো। সিরাত তার গালে হালকা চাপড় দিয়ে বলল। যেই মানুষটির আগা গোড়া পুরোটাই শুধুমাত্র সিরাতের, তার দিকে কুনজর দেয়া কার সাধ্যি? শুধু 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 আমার। মাইন্ড ইট। প্রমুখ বইয়ের বাঘিনী রূপ দেখে অবিশ্বাস্য চোখে তাকায়। সিরাত ঠোঁট কামড়ে হেসে চোখ টিপ দিল। ছেলেটার তবদা খাওয়া মুখ দেখে তার পেট ফাটা হাসি আসছে। সে যথাসম্ভব হাসি আটকে দরজার পানে গেল। ভারী পেটে হাত রেখে তাড়া দিয়ে বলল। জলদি আসুন, আর দ্বিতীয় বিয়ের কল্পনা করতে হবে না। ওসব মনে আসতেই আমি আপনাকে কেটে কুচি কুচি করব। কয়দিন পর এক বাচ্চার বাপ হবে, সেটা কপালে লিখে ঘুরবেন। এভাবে হ্যান্ডসাম লুকে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আমার সামনে বসে থাকলেই চলবে। কপালে লিখে দাও, চাইলে পুরো বডিতে লিখে দিতে পারো। প্রমুখ তার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে যেতে যেতে বলল। সিরাত মৃদু হেসে তার সাথে হাঁটে। গাড়িতে উঠে দুজন চলল আজ বিকেলটুকু নিজেদের মতো কাটাতে। একটা রেস্তোরাঁয় লাঞ্চ করে পার্কে বসলো। বাচ্চা ছেলে মেয়েদের সাথে থাকা সব ফুল সিরাতের হাতে দিয়ে বলল। আমার প্রিয় ফুল, আর ফুল হতে থাকো রমণী, আমার প্রিয় অলকানন্দা। বাসায় আসতে আসতে দুজনের প্রায় রাত 8টা বেজে গেল। সারাদিনের জার্নি শেষে সিরাত ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। প্রমুখ কম্পিউটারে কিছু কাজ করে সেও সিরাতের পাশে ঘুমালো। রাত তখন অনেকটাই। দুজনে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। চারপাশ শুনশান নীরবতার মাঝে সিরাতের হালকা পেন শুরু হয়। কেমন হাঁসফাঁস করে উঠে তার হৃদয়। চোখের ঘুম পালিয়ে যায় তৎক্ষণাৎ। সে প্রমুখের দেহটা নিজের উপর থেকে সরিয়ে উঠে বসলো। ঘন ঘন শ্বাস ফেলে দেখলো ঘেমে গেছে। একটু জিরিয়ে ঢুলু ঢুলু চোখে প্রমুখকে ডাকলো। ঘুমাচ্ছেন? প্রমুখ তখন বেঘরে ঘুমায়। সিরাত আস্তে আস্তে প্রমুখের খাঁজ কাটা দাড়িতে হাত বুলালো, কপালে চুম্বন করে ওষ্ঠ প্রসারিত করে। ছেলেটার হাতের আঙ্গুলে চিমটি কাটলো। কিছুক্ষণ পর ধরফরিয়ে উঠে সে সিরাতকে বসতে দেখে বলল। কি হয়েছে? খারাপ লাগছে? কোথায় ব্যথা করছে বলো? সিরাত মুখ ফুলিয়ে ঘাট দেখিয়ে দেয়। প্রমুখ তার পেছনে বসে ঘাট টিপে দিতে দিতে বলল। কখন উঠছো? সিরাত নরম স্বরে বলল। একটু আগে। আপনার কি ঘুম পাচ্ছে? না, কি হয়েছে বলো? সিরাত সোজা হয়ে বসলো, ইতস্তত বোধ করে বলল। গরম গরম চিকেন ফ্রাই আর দই খেতে ইচ্ছে করছে।
প্রমুখের হাত থেমে যায়। সে অবিশ্বাস্য দৃষ্টিতে বলল। এখন এখন দই পাবো কোথায়? সিরাত জোরপূর্বক হেসে বলল। কাল দই খাবো, এখন চিকেন ফ্রাই করুন, সাথে রুটি। প্রমুখ বিছানা থেকে নেমে সিরাতের হাত ধরে বলল। আসো, রাত কয়টা জানো? সিরাত পানসে মুখে উত্তর দিল। 3টে। দুজনে কিচেনে গিয়ে মধ্যরাতে রান্না শুরু করে দেয়। চিকেন ম্যারিনেট করে রেখে দিল প্রমুখ। সিরাতের জন্য রুটি বেলতে বেলতে সে বলল। আর কি খাবে? সিরাত পাশের চেয়ারে বসে স্বামীর রান্না দেখছে। সে ঠাট্টা গলায় বলল। আপনার কলিজা ভুনা। সিরাত খিলখিল করে হাসছে। প্রমুখ চোখ পাকায়। সে এবার আরো উচ্চস্বরে হাসলো। অতিরিক্ত হাসায় সিরাতের চোখ খিচে ব্যথাতুর শব্দ করলো। প্রমুখ হাতে রুটি রেখে দৌড়ে সিরাতের কাছে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। কি হয়েছে? সিরাত ধীরে ধীরে চোখ মুখ স্বাভাবিক করে দীর্ঘশ্বাস ফেলে বলল। বেবি কিক মেরেছে। ফোঁস করে নিঃশ্বাস ফেলল প্রমুখ। আমি ভয় পেয়ে গেছিলাম। সিরাত পানি খেতে খেতে বলল। আজকাল আপনার ঠোঁট থেকে হাসি সরেই না, কেমন প্রাণবন্ত লাগে। চমৎকার হাসি সবসময় আড়াল করে রাখেন কেন? কিপটে লোক কোথাকার, হাসতেও কি পয়সা লাগে? কারণ লাগে, অকারণে যে হাসে সে পাগল। আমি সুস্থ মানুষ। এখন হাসার এখন তুমি বেবে। এই দুজনের জন্য আমার হাসি লেগে থাকে ঠোঁটে। মনে হয় নতুন করে বাঁচতে শিখেছি। সব কিছু সুখ সুখ লাগে। ঢং, বুড়ো বয়সে কবি কবি ভাব নিতে হবে না। জলদি ফ্রাই করুন, নয়তো আপনাকে ফ্রাই করে খাবো। প্রমুখ চিকেন ভাজতে লাগলো। উত্তর দিল না। ঘুমে তার চোখ দুটো জ্বলছে। তবুও নিজের সন্তান আর স্ত্রীর জন্য এটুকু তো করাই যায়। ঘুমো ঘুমো চোখে সে চিকেন ভেজে সিরাতের সামনে রাখলো। নিজে হাত মুখ ধুয়ে বসলো পাশে। সিরাত আবদার করে বলল। খাইয়ে দিন, আমার ইচ্ছে করছে না নিজ হাতে খেতে। প্রমুখ শক্ত গলায় বলল। এ কেমন বাচ্চামো, খাও বলছি। সিরাত গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকালো। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে রুটি ছিলল। সিরাতের ঠোঁটের কাছে রেখে বলল। ভুল হয়েছে মহারানী, জলদি খেয়ে আমাকে উদ্ধার করুন। সিরাত মুখ বাঁকিয়ে বলল। বেবিকে সরি বলুন, সে রাগ করেছে। প্রমুখ তাই করলো। পেটের কাছে কান নিয়ে বলল। সরি বেবি, পাপাকে ক্ষমা করো। অতঃপর সেখানে মোলায়েমভাবে চুমু খেয়ে চেয়ারে বসে সিরাতের মুখে রুটি পুড়ে বলল। এত ঢং কবে থেকে শিখেছো? সিরাত চিবাতে থাকে। হাত বাড়িয়ে একটা চিকেন প্রমুখের মুখে দিয়ে বলল। যবে থেকে আপনার সন্তানের মা হতে শুরু করেছি। মধ্যরাতে শুনশান নিস্তব্ধ বাসায় দুজন একে অপরকে খাইয়ে দিচ্ছে। মুখে লেগে আছে নানান কথা জুলি। কোনোভাবেই শেষ হচ্ছে না। হাসি ঠাট্টার মাঝে ঢল পড়েছে সিরাত। খাওয়া শেষে প্রমুখ হাত ধুয়ে সবকিছু গুছিয়ে বলল। চলো ঘুমাবে। না। মানে? তাহলে এখন কি করবে? সিরাত প্রমুখের কোলে ধপ করে বসে পড়ল। গলা জড়িয়ে ধরে বলল। বেবি বায়না করেছে। প্রমুখ চোখ মুখ কুচকে বলল। মধ্যরাতে কিসের বায়না? আপনার কণ্ঠে গান শুনতে চাইছে, প্লিজ গান শোনান। প্রমুখ হতাশার শ্বাস ফেলে বলল। আমি গান জানি না। সিরাত নাছোড়বান্দা। প্রমুখকে বারবার গান গাইতে বলে। শেষে প্রমুখ না পেরে দীর্ঘশ্বাস ফেলে ভাঙা গলায় গাইতে শুরু করলো। সিরাত সেই মিষ্টি কোমল ঘায়েল সুরের কণ্ঠের মানুষটার দিকে অপলক তাকিয়ে রইল। ঠোঁটে মিষ্টি হাসি একে চোখ বন্ধ করে গানটা অনুভব করে। মনে হলো প্রমুখ তাকে ডেডিকেট করে গাইছে। সিরাত তার বুকে মুখ গুজে গানটা মন দিয়ে শুনল। কি চমৎকার তার কণ্ঠ! অথচ এই লোক কখনোই মনের ভুলে তাকে গান শোনায়নি। গান শেষে প্রমুখ সিরাতের বাঁধন আলগা করে বলল। রুমে গিয়ে জড়িয়ে ধরবে। এবার ওঠো। সিরাত উঠে বাঁকা হেসে বলল। কোলে নিয়ে যান, লম্বা সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়। প্রমুখ তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিল। প্রায় 80 কেজি ওজনের সিরাতকে কোলে নিয়ে সে দিব্যি সিঁড়ি বেয়ে উপরে উঠে। মেয়েটা হকচকিয়ে যায়। চোয়াল হা করে চোখ বড় বড় হয়ে গেল। বিস্মিত হয়ে রুমে প্রবেশ করে বলল। আমি মজা করলাম আর আপনি সিরিয়াস ভাবে নিলেন। প্রমুখ ধপ করে বিছানায় শুয়ে পড়ল। জীবনে সব কাজে সিরিয়াসভাবে নিতে হয়, কোনো কিছু ছোট ভেবে হেলা করতে নেই। মেয়েটা আয়নার সামনে বসলো। নিজেকে এপাশ ওপাশ দেখে হাসলো। ম্যাক্সির উপর থেকে পেটে হাত রাখে। প্রমুখ শুয়ে শুয়ে তার কাণ্ড দেখছে। এক পর্যায়ে ঘড়ির দিকে তাকিয়ে রেগে গেল ছেলেটি। উঠে রুমের সমস্ত লাইট নিভে আবারও সিরাতকে চট করে কোলে তুলে নিল। হনহনিয়ে বিছানায় শুয়ে দিয়ে তার বুকের উপর মাথা রাখলো সে। সিরাত এখনো হতভম্ব। বিস্ময় একটুও কাটেনি। সম্বিত ফিরে ফিরতেই সে প্রমুখে চুল টেনে ধরে বলল। আমার ঘুম আসছে না। প্রমুখ ঘুমন্ত কণ্ঠে বলল। কিন্তু আমার আছে। দীর্ঘশ্বাস ফেলে সিরাত প্রমুখের পিঠ ঘষে দেয়। মাথায় হাত বুলিয়ে বলল। আজ মনে পড়ে সেই দিন। এই তো কিছুদিন আগের কথা। আমাদের বিয়ে হলেও ঝগড়াঝাঁটি, চিৎকার চেঁচামেচি আরো কত কি। অবশেষে আমরা দুয়ে দুয়ে মিলে 3 হচ্ছি। পরের বছর 3 মিলে 4 হব। এভাবে আপডেট হতে থাকবে প্রতি বছর। প্রমুখের টিপ্পনি জবাব। সিরাত মুখ মুচড়ে বলল। শখ কত?
আপনার শখ দেখলে আমার অ্যালার্জি শুরু হয়। চুলকে দিই, কোথায় অ্যালার্জি হয়েছে বলো? চুপ করুন। প্রমুখ উচ্চস্বরে হাসলো, মেয়েটির গলায় মুখ গুজে ছোট ছোট চুমু খেয়ে বলল, আন্তর্দানো যান, কতদিন অনাহারে। আরও কিছু মাস উপাস থাকুন। প্রমুখ ধীরে ধীরে তার গলায় ছোট ছোট কামড় দিল। সিরাত খামচে ধরে তার টি শার্ট, চোখ খিচে দাঁতে দাঁত চেপে বলল। অসভ্যতা ছেড়ে ঘুমান। প্রমুখ হেসে গলায় নাক ঘষে বলল, আমি এটাই শুনতে চেয়েছিলাম তোমার মুখ থেকে। খুব ঘুম পেয়েছে বেবি, গুড নাইট। সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে মোবাইল হাতে নিল। ফেসবুক স্ক্রল করতে করতে দেখলো সায়রা অনলাইন। তৎক্ষণাৎ সায়রাকে মেসেজ দিল। ঘুমাচ্ছিস? কিছু সময় পর সায়রার রিপ্লাই আসে। না, কথা বলছি। কার সাথে? বল বল। আরে আবরান। সিরাত কৌতূহল চোখে লিখল, তাহলে বিয়ে করে ফেল। আন্টি এখন আর বিয়ের জন্য জোর জবরদস্তি করবে না। সায়রা উৎফুল্ল হয়ে উত্তর দিল, না, বলেছে আমি যা বলবো তাই। আমি অনার্স কমপ্লিট করি, ততদিন ওর চাকরিও হয়ে যাবে, তারপর দুমদামে বিয়ে করব। তুই ও সময় 3টে বেবি নিয়ে আমার বিয়ে খেতে আসবি। দারুণ না প্ল্যান না? কি বলিস? চুপ কর, সব সময় ফাজলামি। সায়রা হা হা ইমোজি দিল। সিরাত সিরিয়াস হয়ে বলল, মিস ইউ। আমায় কবে দেখতে আসবি? 1 সপ্তাহ আগে না গেলাম? এত রাতে কি করছিস? সিরাত মুখ ফুলিয়ে বলল, ঘুম আসছে না, খিদে পেয়েছিল। প্রমুখ রান্না করে খাওয়ালো। সায়রা তার মেসেজে ওয়াও রিয়াক্ট দিয়ে বলল, ওহো দোস্ত, জিতে গেছিস। একদম হাজবেন্ড ম্যাটেরিয়াল। দারুণ, খুব লাকি তুই। সিরাত লজ্জা পর ইমোজি দিল। সায়রা হেসে বলল, এখন তোর উনি কি করছে? ঘুমাচ্ছে। সায়রা টুকটাক কথা বলতে থাকে। সিরাতেরও সময় কাটলো। এক সময় ঘুমে তার চোখ লেগে যায়। হাতের ফোনটা পাশে রেখে প্রমুখকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সময় বহমান, ধীরে ধীরে নিজের মতো চলতে থাকে। কাউকে ছাড়া কারো জীবন থেমে যায় না, নদী স্রোতের ন্যায়। কখন যে সময় গড়িয়ে যায় তা খুনাক্ষরেও টের পাওয়া যায় না। তেমনি আস্তে আস্তে ঘনিয়ে আসলো সিরাতের ডেলিভারি ডেট। প্রমুখ এই অন্তিমকালেও তার অর্ধাঙ্গিনীকে এক মুহূর্তের জন্য দূরে রাখেনি। সারাক্ষণ ছায়ার মতো পাশে থেকেছে। অফিসের সব কাগজ গত 7 মাস ধরে আহাদ রাহান আর কবিরই সামলেছে। এসবের মধ্যে তাদের সাপে নেউলে ঝগড়া মারামারি কখনোই থামার নয়। সারাক্ষণ একজন আরেকজনের পেছনে লেগে পড়েছে কিভাবে খোঁচানো যায়। সায়রার জীবনটা রঙিন প্রজাপতির ন্যায় দারুণ যাচ্ছে। পড়াশোনার প্রেম, ভালোবাসায় মাখো মাখো। লীনা খন্দকার তার পাপে চরম শাস্তি পেয়ে আজ বিছানায় শয্যাশায়ী, দেহটাও মিশে যাচ্ছে বিছানার সাথে। রাকিব চৌধুরীর মতো মানুষকেও সে এই বিদায়ের অন্তিমকালে পাশে পায় না। এর থেকে কষ্টের কোনো মুহূর্ত আছে? মানুষের পাপের শাস্তির মতোই ভয়ঙ্কর দ্বিতীয়টি নেই। তেমনি নিজের জন্য অন্যের চোখে ঘৃণা দেখার মতো নিকৃষ্ট যন্ত্রণার কোনোটাই নেই, যা সুস্থ থাকলে লীনা খন্দকার রাকিব চৌধুরীর চোখে উপলব্ধি করত। সাফওয়ান আজকাল দুটি মানুষকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকে সব সময়। সময়ের তালে ধীরে ধীরে লাবণ্যকে যেন প্রতিদিন নতুনভাবে অনুভব করছে। সকলের জীবনই সুখকর হয়ে এগিয়ে যাচ্ছে, চারিপাশে শুধু সুখ আর সুখ। লাবণ্য মেয়েটা আসলেই লক্ষ্মী, কেমন বড়দের মতো বুঝদার, কথাবার্তা বলে। একদিন মেয়েটাকে সাফওয়ান নিজেই সিরাতের কথা জানিয়েছে। যখন ওর মুখ থেকে শুনলো তার প্রিয় মানুষটি অন্য মেয়েকে ভালোবেসেছে তীব্রভাবে, প্রথমে কষ্ট লাগলেও কিছু সময় পর হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, আগে কে ছিল এসব শুনে কি হবে? বর্তমান আর ভবিষ্যৎ তুমি আমার। যারা অতীত নিয়ে চিন্তা করে তারা বোকা। আমার ওসবে কোনো সমস্যা নেই। তোমার হাজার প্রাক্তন থাকলেও আমি তোমায় ভালোবাসি। সাফওয়ান সেদিন লাবণ্যকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। সে তার জীবনের পাপের কথাগুলো বলে দেয়। সব শুনে লাবণ্য কষ্ট পেলেও দীর্ঘশ্বাস ফেলে বুঝায় তাকে, ভরসা দেয়। আমি আগেই বলেছি তোমার অতীত নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে আমার মায়ের মতো মহিলাকে খুন করায় কষ্ট পাচ্ছে। কিন্তু কথা দাও, বর্তমান আর ভবিষ্যতে একটি পিঁপড়েও মারবে না। যদি অজান্তেও কোনো পাপ কাজ করো, মনে করবে আমি তোমার ঘৃণা করি। এই চোখে যেমন ভালোবাসা দেখতে পাও, ওই দিন ঠিক একই চোখে ঘৃণার চিহ্ন দেখবে। এতটাই ঘৃণা যা কল্পনাও করতে পারোনি। সাফওয়ান চমকে উঠেছিল তার কথায়। লাবণ্যর গাল ছুঁয়ে দিয়ে বলেছিল, আমি বেঁচে থাকতে তোর ভালোবাসা, মায়ার কোমল চোখে আদর ব্যতীত ঘৃণা দেখতে চাই না। মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারলেও কশিনকালেও এটা সহ্য করতে পারবো না। আমি কথা দিচ্ছি, একটা পিঁপড়েও মনের ভুলে মারবো না। সকাল 8টা। প্রমুখ ডেলিভারি ডেট অনুযায়ী সিরাতকে তৈরি করে হসপিটালে নিয়ে এসেছে, সাথে যাবতীয় কিছু কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র। জুলেখা সহ কবির, আহাদ আর রায়হান করিডোরে বসা। ডেলিভারির আগে সিরাতের কিছু চেক আপ চলছে। প্রমুখ তার সাথে। আলট্রা করে সিরাতকে নিয়ে যাওয়া হলো। প্রমুখও তার সাথে গিয়ে বসলো পাশে। প্রমুখের মুখ মলিন, সে রক্তশূন্য চোখে সিরাতের হাত শক্ত করে ধরল, ঠোঁটের কাছে নিয়ে অনবরত চুমু খেয়ে পড়ল।
আমার ভয় হচ্ছে সিরাত। সিরাতের ভেতরে চলছে অস্থিরতা। অন্যদিকে মা হওয়ার অদ্ভুত অনুভূতিতে তার মাথা চাড়া দিয়ে উঠেছে। একদিকে ভয়, অন্যদিকে খুশি। এত এত অপেক্ষার পর তাদের সন্তান আসতে চলেছে আজ, যাকে সে এতদিন নিজের ভেতর অনুভব করেছে, একা একাই বকবক করেছে। তাকে অল্প সময়ের ব্যবধানে নিজ হাতে স্পর্শ করতে পারবে, আদর করতে পারবে। এসব কল্পনা করতেই খুশিতে তার চোখে পানি এসে পড়ল। ডেলিভারির ডেট ঘনিয়ে আসায় সারা দেহে পানি এসে পড়েছে, চোখ মুখ ফুলে গেছে। কয়েকদিন ধরে হাঁটতেও বেগ পাচ্ছিল। সে প্রমুখের চোয়ালে হাত রেখে মিষ্টি হেসে বলল, সুদর্শন স্বামী আমার, গোমরা মুখ করে আছেন কেন? হাসুন। একটু পর আমার ভেতরের ছোট্ট প্রাণকে আপনি স্পর্শ করবেন। একটু একটু করে বেড়ে ওঠা আমাদের ভালোবাসার চিহ্নকে আপনি কোলে নেবেন। এত মাস যার জন্য আমাদের অপেক্ষা, অস্থিরতা, তাকে দুনিয়ার আলো দেখাবেন না। কেউ না জানুক, আমরা দুজন জানি গত 9 মাস কত কি সহ্য করেছি এই মিষ্টি বেবির জন্য। প্রমুখ সিরাতের হাতে মাথা রেখে চোখ বন্ধ করলো। তার বিশ্বাস হচ্ছে না একটু পরেই নিজের অংশ রক্তকে দেখতে পারবে। বেবিকে পাওয়ার যে খুশি, সেসব থেকে সিরাতকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে তার। যদি কোনো অঘটন ঘটে তখন? সে চোয়াল শক্ত করে চোখের অশ্রু আটকাতে চাইল, কিন্তু এই প্রথম ব্যর্থ হলো সে। সিরাত সামনের মানুষটার অস্থিরতা বুঝে দীর্ঘশ্বাস ফেলল, নিজেকে শক্ত করে বলল, আল্লাহকে ডাকুন, আমরা দুজন যেন সুস্থ হয়ে আপনার বুকে ফিরতে পারি। ডক্টর চলে আসবে, আপনি বাইরে যান, অপেক্ষা করুন আমাদের সোনামণির জন্য। প্রমুখ ফাঁকা নয়নে মেয়েটার দিকে মুখ তুলে তাকালো। মৃদু হেসে সিরাতের পুরো মুখে চুমুতে ভরিয়ে দিতে দিতে বলল, আমার মা আসছে, আমার প্রতি তার অসম্পূর্ণ ভালোবাসা, আদরকে সম্পূর্ণ করতে আমি আজ ভীষণ খুশি সিরাত, ভীষণ। এত খুশি আমার বাকি জীবনেও লাগেনি। ফাইনালি আমি বাবা হচ্ছে সিরাত। সিরাত অশ্রুসিক্ত চোখে গাল ভরে হেসে মাথা ঝাঁকিয়ে বলল, মা, মা, আমাদের মা। প্রমুখ তাকে আদর করে ভরসা দিতে থাকে। সিরাত ক্লান্ত চোখে মুখে মনকে শক্ত করলো। তৎক্ষণাৎ ডক্টর ঢুকলো। প্রমুখের হাতে একটা কাগজ বাড়িয়ে নার্স বলল সাইন করতে। প্রমুখ কাগজটা পড়ল। ভেতরটা তার কষ্টে দম বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি তার বুকে কেউ ছুরির আঘাত করেছে। হৃৎপিণ্ড দুটি খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। সে বড় বড় দম নিল। অতঃপর হালকা ঢোক গিলে সিরাতের দিকে একবার তাকায়। সিরাত মৃদু হেসে বুঝালো জলদি সাইন করতে। প্রমুখ দুমড়ে মুচড়ে যাওয়ার হৃদয়ে কাপা হাতে কোনো রকমে সাইন করলো। পরক্ষণেই তাকে ডক্টর বাইরে যেতে বলেন। সিরাতের সিজার শুরু হলো। প্রমুখ বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ দরজার পানে তাকিয়ে অস্থির পায়ে পায়চারি করা শুরু করলো। তৎক্ষণাৎ সায়রা আসলো সেখানে। তাড়াহুড়ো করে বলল, সিরাতের সিজার শুরু হয়েছে? প্রমুখ কিঞ্চিত মাথা ঝাঁকালো। সায়রা তার মনের কথা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে। আরবানকে ইশারায় প্রমুখের সাথে থাকতে বলল। ছেলেটাও বুঝাতে লাগলো প্রমুখকে। কবির ইতস্তত বোধ করে বলল, স্যার টেনশন করবেন না, মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। প্রমুখ তখনও চুপ। তার ভেতর ঝড় বয়ে যাচ্ছে। সে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারছে না। মনে এক বিন্দু স্বস্তি পাচ্ছে না। কেমন হাঁসফাঁস করছে ভেতরটা। আজ নিজেকে খুব একা মনে হচ্ছে তার। যদি সিরাতকেও সে হারিয়ে ফেলে তখন? নানান চিন্তায় প্রমুখ ঘামতে লাগলো। তার চোখ মুখে আতঙ্কের ছাপ। এমন টেনশন প্রমুখে এত বছরেও হয়নি। সে ঝড়ের বেগে এপাশ থেকে ওপাশ পায়চারি করে। চোখ মুখ মুছে কবিরকে অস্থির কণ্ঠে বলল, মামা, মামা আসেনি? কবির সম্বিত ফিরে পেয়ে হাতকে জানায়। ছেলেটা ফোন করতে রাকিব চৌধুরী জানালো সে গেটের কাছে আসছে। রায়হান এগিয়ে গেল তাকে আনতে। কিছুক্ষণ পর লাবণ্য আর রাকিব চৌধুরী সেখানে উপস্থিত হয়। প্রমুখের চিন্তিত মুখ দেখে রাকিব চৌধুরী ছেলেটার মাথায় হাত রেখে বলল, নার্ভাস লাগছে? প্রমুখ রক্তশূন্য চোখে তাকালো। রাকিব চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে চুপ করে রয়। তার মামা হতাশার শ্বাস ফেলে মাথায় হাত বুলিয়ে বলল, তুই এভাবে ভেঙে পড়লে বৌমার কি হবে? নিজেকে শক্ত কর প্রমুখ, এখন ভেঙে পড়ার সময় নয়। তোর মতো কুখ্যাত মাফিয়ার এমন ভাঙ্গা নরম অসহায় চেহারা মানায় না। শক্ত হ, দোয়া কর দুজনেই যেন সুস্থ হয়ে থাকে। তোর সংসারে আলো ছড়িয়ে ওরা যেন আবার ফিরে আসে। প্রমুখের মনের অস্থিরতা কমলো কিছুটা। মামাকে ছেড়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো। কাউকে বুঝতে দিল না ভেতরে খাকা করছে স্ত্রী ও সন্তানের জন্যে। সে ঘন ঘন শ্বাস ফেলে চোখ বন্ধ করলো। এরপর লাবণ্যর দিকে নজর পড়ল তার। মুচকি হেসে হাত দ্বারা মেয়েটির মাথার চুল এলোমেলো করে দেয়। লাবণ্য গাল ভরে হাসে। প্রমুখ বারবার দরজার পানে তাকাচ্ছে। তার এই অস্থিরতার মাঝে কানে এলো সদ্য জন্ম নেওয়া শিশুর তিরিক্ষি কান্না। বাচ্চাটা দুনিয়ার আলো দেখে তিক্ত সুরে চিৎকার করে কাঁদছে। শব্দটি কানে পৌঁছাতে তৎক্ষণাৎ প্রমুখের বুক থক করে ওঠে। সে উত্তেজিত হয়ে দরজায় হাত রাখলো। রাকিব চৌধুরীর দিকে তাকিয়ে ক্ষীণ হাসলো।
উত্তেজনায় তার বুক উথাল পাথাল করছে। মিনিট পাঁচেক পর একটা নার্স বেরিয়ে এলো নবজাতক সন্তানকে রুমালে পেঁচিয়ে কোলে নিয়ে। তাদের সামনে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, পেশেন্টের মেয়ে হয়েছে। পেশেন্ট বারবার বলছে সর্বপ্রথম তার বাবার কোলে দিতে। প্রমুখ একদৃষ্টিতে তাকিয়ে আছে রক্তলাল মুখের অনবরত কেঁদে যাওয়া সদ্য জন্মানো বাবুটির দিকে। তার হাত পা থরথর করে কাঁপছে। শিশুটি কেমন তিরিক্ষি মেজাজে চোখ বন্ধ করে কাঁদছে। প্রমুখ ঘন ঘন শ্বাস ফেলে হাত বাড়ালো। খেয়াল করলো তার শক্তপোক্ত হাত দুটির অবস্থা আরো খারাপ, তিত্তির করে কাঁপছে। সে কম্পিত কণ্ঠে বলল, ও আমার সন্তান, আমি ওর বাবা। নার্স হেসে কোলে তুলে দিল। রাকিব চৌধুরী নার্স দুটিকে সম্মানী দিলেন। তৎক্ষণাৎ জুলেখা, সায়রা আর লাবণ্য খুশিতে হইচই শুরু করেছে। প্রমুখের শক্তপোক্ত দেহের ভাঁজে পিচ্চি বাবুকে দেখাই গেল না। বাবুটা তার কোলে আসতে কান্না থামিয়ে চুপ হয়ে গেল। তৎক্ষণাৎ সবাই অবাক চোখে চিৎকার করে ওঠে, ইস কি মিষ্টি, এখনই বাবাকে চিনে ফেলেছে। সায়রা খুশিতে বাবুর গাল ছুঁয়ে বলল। রসগোল্লার মতোই হয়েছে। কবির সহ ওরাও প্রমুখকে চারিপাশ থেকে ঘিরে ধরেছে, অথচ প্রমুখ নির্বিকারভাবে দাঁড়িয়ে। গলা থেকে কোনো কথা বেরোচ্ছে না। তার চোখে অশ্রু জমে টইটুম্বর। সে ঠোঁট কামড়ে অপলক তাকিয়ে আছে বাবুর দিকে। বাচ্চাটা দিব্যি নিজের ছোট ছোট হাতের আঙ্গুলে গালে গুজে চুপ চুপ করছে, চোখ দুটি বন্ধ। প্রমুখ ঝুঁকে বেবির কপালে চুমু খেলো, কাপা কণ্ঠে বলল। পূর্ণতা চৌধুরী। প্রমুখ শিশুর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমার অপূর্ণ জীবন আজ সম্পূর্ণরূপে পূর্ণতা পেয়েছে। অপ্রাপ্তি সব যা পূর্ণ হলো। এই অনুচিত জীবনে মা তুমি এসেছো পূর্ণতা হয়ে। আমার কলিজার টুকরো, তোমায় নিয়ে আমার ছোট্ট সংসার পূর্ণ হলো আজ। কিছু মিনিটের ব্যবধানে প্রমুখ সত্যি সত্যি ছোট্ট প্রাণটাকে নিজের কোলে নিয়েছে। এতদিন যাকে ছুতে পারতো না, ধরতে পারতো না, তাকে আজ স্পর্শ করতে পারছে। দেখতে পেল শিশুটি ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে চোখ কুঁচকে ফেলেছে। সে এতদিনের কষ্ট অপেক্ষায় সব ভুলে গেল মুহূর্তে। রাকিব চৌধুরী হাত বাড়ালো কোলে নেওয়ার জন্যে। প্রমুখ তার কোলে দিয়ে ঝটপট পা বাড়ালো সিরাতের কাছে। কেবিনে প্রবেশ করে দেখলো সিরাত তীব্র যন্ত্রণায় বিরস ও মুখে নিস্তেজ হয়ে শুয়ে। সে হনহনি সিরাতের সামনে চেয়ার পেতে বসলো। মেয়েটার কপালে গালে চুমু খেয়ে ডাকলো, সিরাত, আমি বেবিকে কোলে নিয়েছি। তুমি উঠবে না? বেবিকে আদর করবে না? ও আমাদের সন্তান, আমার মেয়ে। দেখো কি কিউট হয়েছে। ব্যথায় সিরাতের মাথা ছিঁড়ে যাচ্ছে। সে সবকিছু শুনলেও চোখ খুলতে পারল না। প্রমুখ তার মাথায় হাত বুলিয়ে আদর করলো, আস্তে আস্তে ডাকলো। কিছুক্ষণ পর সিরাত ঘন ঘন নিঃশ্বাস নিয়ে চোখ খিচে বলল, কার মতো হয়েছে? প্রমুখ ওর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস নেয়। সিরাতের হাত নিজের মুঠোয় নিয়ে সেখানে চুমু দিয়ে বলল, আমাদের মতো। ক্ষীণ হেসে সিরাত নিভু নিভু চোখে তাকায়। প্রমুখের গালে হাত রেখে অশ্রুসিক্ত চোখে ব্যথাতুর কণ্ঠে বলল, আপনি খুশি হয়েছেন? খুব। হাসলো মেয়েটা। ভেতরের সমস্ত কষ্ট যন্ত্রণা যেন নিমিষে পালিয়ে গেল। প্রমুখ উঠে দাঁড়িয়ে বলল, বেবি নিয়ে এসেছি, একটু অপেক্ষা করো। প্রমুখ ঝড়ের বেগে বেবিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। তার পিছু পিছু সবাই। নার্সদের কঠোর আদেশে বেশি সময় থাকলো না কেউ। খোলা হলে বাবু অতিরিক্ত কান্না করছে, তাই সায়রা সিরাতের গালে হাত রেখে বলল, ফাইনালি আমি খালামণি হয়ে গেছি দোস্ত। সিরাত চুপ করে শুয়ে রইল। সায়রা চলে যায় আবরানের সাথে বাবুর জিনিসপত্র কিনতে। কেবিন খালি হতেই নার্স সিরাতকে বেবি ফিডিং করাতে বলল। প্রমুখের সামনে প্রথম ফিডিং করাতে তার লজ্জা করছিল, কিন্তু প্রমুখের চোখে ভালোবাসার আদর দেখে সে নিস্তেজ দেহ নিয়ে পড়ে রইল। প্রমুখ হঠাৎ বেবিকে কোলে নিয়ে নার্সকে উদ্দেশ্য করে বলল, আমি সিরাতকে হেল্প করছি, আপনি যেতে পারেন। নার্স হাঁ করে তাকায়। প্রথমে থতমত খেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। অল্প হেসে তার কোলে দিয়ে চলে যায়। সিরাত চোখ বন্ধ করেই মৃদু হাসলো। প্রমুখ গর্বের সহিত বলল, জল জ্বলন্ত আমি থাকতে অন্য কেউ কেন হেল্প করবে? সিরাত ঠোঁট কামড়ে ধরে। রাকিব চৌধুরী আর লাবণ্য কিছু সময় পর চলে যায়। করিডোরে বসে আহাত কবিরকে টিপ্পনি কেটে বলল, স্যারের আগে শুনতে চাইলি আব্বা ডাক, এখন শুনতে হচ্ছে কাক্কা ডাক। সবই পোড়া কপাল। কবির কটমট করে বলল। চুপ কর আহাম্মক। রায়হান উচ্চস্বরে হেসে আহাদের কাঁধে হাত রেখে বলল, ঠিক হইতে বলেছে। বরাবরের মতো এবারও স্যারের চ্যালেঞ্জের কাছে গোহারা হেরে গেলি। কবির দুজনার দাঁত কেলিয়ে হাসির দিকে তাকিয়ে তেড়ে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, তবে রে, খুব হাসি পাচ্ছে। আজ তোদের দুজনের একটা দাঁতও আস্ত রাখবো না। তিনজনের গন্ডগোল করে দৌড়ে হসপিটালের বাইরে চলে যায়। জুলেখা সেদিকে তাকিয়ে মুখ মুচড়ে বকাঝকা করলো ওদের। প্রমুখ ফিডিং শেষে বাবুকে সিরাতের পাশে শুইয়ে দেয়। বেবির খিদে পাওয়ায় কাঁদছিল। সিরাত অশ্রুসিক্ত চোখে বাবুর দিকে তাকিয়ে কেঁদে ফেলল। আলতো করে আদর দিয়ে বুকে জড়িয়ে নেয়।
তার আজ খুব মনে পড়ছে তাইমা খানমের কথায়। সে মা বলে ডেকে চিৎকার করলো। ইস, আজ যদি তিনি বেঁচে থাকতেন খুব খুশি হতেন। তাইমা খানমের স্মৃতি সিরাত ভুলতে পারে না। আজ সে মা, তাইমার মতো মা। একজন মায়ের কষ্ট সিরাত উপলব্ধি করতে পারলো। যতবার বাবুকে দেখছে বুক ফেটে শুধু তাইমা খানমের কথাই মনে পড়ছে। প্রমুখের বুক ঠান্ডা করে আর সিরাতের কোল আলো করে দুজনের মায়ের অভাব পূরণ করলো পূর্ণতা। মায়ের ভালোবাসার কাঙাল নরনারীকে পিচ্ছি এসেই ভালোবাসা দ্বিগুণ বাড়িয়ে দিল, মনে করিয়ে দিল দুজনের মমতাময়ী মা জননীর স্মৃতি। বেবির খাওয়া শেষেই আবার ঘুম। ফর্সা লাল ত্বকের বেবির ঠোঁট দেখে মনে হবে রক্ত ঝরছে। প্রমুখকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সিরাত বলল, আজ কি চোখ সরবে না? প্রমুখ সেভাবেই উত্তর দিল। তৃপ্তি নামিটা অব্দি চোখ সরাবে না। সিরাতের মন প্রশান্তিতে ভরে ওঠে। প্রমুখ সিরাতের কপালে কপাল ঠেকিয়ে বলল, ও আমার পূর্ণতা, বাকি অপূর্ণ ও এসে পূর্ণ করে দিয়েছে। হে জীবনে আর কিছুই চাওয়ার নেই আমার। শুধু তুমি, আমি আর পূর্ণ মিলে একটা ছোট্ট সংসার চাই, যেখানে থাকবে শুধু সুখ, শান্তি আর ভালোবাসা। বেবির নাম পূর্ণতা? হ্যাঁ, আমার প্রমুখ চৌধুরীর মেয়ে পূর্ণতা। মেয়ে শুধু আপনার একাই? প্রমুখ সিরিয়াস গলায় বলল, কখনোই না। পূর্ণের উপর তোমার অধিকার বেশি। কত কষ্ট করেছো তুমি, আমার ভাবলে গায়ে কাটা দেয়। আপনি অনেক কষ্টও ত্যাগ করেছেন। একজন বেস্ট স্বামীর যতটা গুণ থাকা দরকার সব আপনার মাঝে আমি পেয়েছি। তারপর একজন বেস্ট পাপা হওয়ার ট্রাই করেছেন সর্বত্র। ফাইনালি সেই চ্যালেঞ্জে বিজয়ী হয়েছে আজ। কোমল কণ্ঠে কথাটা বলল সিরাত। অতঃপর মৃদু ঝুঁকে প্রমুখের শুষ্ক ঠোঁটে চুম্বন করলো। প্রমুখ চোখ বন্ধ করে সিরাতের ঘাড়ের পেছনে হাত রাখে। মেয়েটির ওষ্ঠে চুমু খায়। সিরাত তাকে ছেড়ে অস্থির হয়ে বলল, ছি, অসভ্য পুরুষ, বেবি সব দেখে ফেলবে। প্রমুখ ভ্রু নাচে আবারও ঠোঁটে ঠোঁট মিলিয়ে ছোট্ট চুমু দিয়ে বলল, বেবি ঘুমাচ্ছে। তাছাড়া তারও জানা উচিত পাপ্পা তার মাম্মাকে কত ভালোবাসে। সিরাত ভেঙচি কাটে। ঘন্টা ভালোবাসে। প্রমুখ খেপে গিয়ে তেড়ে গেল। সিরাতের নাকে কামড় বসাতেই তেতে উঠে মেয়েটি চিল্লিয়ে দুর্বল শরীরে কিল দিল প্রমুখের বুকে। ছেলেটি অল্প দূরে সরে হাসতে হাসতে বলল, এখন কেমন লাগছে? সিরাত মুখ ফুলায়। প্রমুখ তপ্ত শ্বাস ফেলে সিরাতের পাশে বসে আলতো করে জড়িয়ে ধরল। মিহি কণ্ঠে বলল, তোমাকে হারানোর ভয়ে আমি ক্ষণে ক্ষণে অস্থির হয়ে যাই। সিরাত মাথা এলিয়ে তার কাঁধে রেখে খুব কষ্টে উত্তর দিল, আপনার শূন্যতায় এই হৃদয় চৈত্রের খরার মতো খা খা করে। আর খারাপ নয়, এবার থেকে আনলিমিটেড এত শখ হবে। প্রমুখ ঠোঁট কামড়ে বলল। সিরাত দাঁতে দাঁত চেপে জবাব দেয়, এই লোক কশ্মিন কালেও ভালো হবে না। দূরে সরুন তো, সব সময় গা ঘেঁষে থাকেন কেন? ভালোবাসি তাই গো, ঘেঁষে যাই। প্রমুখের কথায় সিরাতও না হেসে পারল না, ফিক করে হাসলো। ছেলেটিও নাকে নাক ঘষে মৃদু হাসে। ভালোবাসায় মরিয়ে আছে দুজন। এই মুহূর্তে আর কিছু চাওয়ার নেই তাদের, শুধু সুখে শান্তিতে ছোট্ট পূর্ণকে নিয়ে বেঁচে থাকা। বিপদে আপদে একে অপরের পাশে থেকে আগলে রাখাই তাদের জীবনের লক্ষ্য। একটি ছন্নছাড়া রাগী গম্ভীর নিষ্ঠুর যুবকের জীবনে হঠাৎ ঝড়ের মতো আগমন ঘটে সিরাত নামক এক রমণীর। প্রকৃতির নিয়মে বারবার দেখা হয় তাদের। হঠাৎ একদিন জোর করে মেয়েটি বাধা পড়ে সবচেয়ে ঘৃণা করা যুবকের স্ত্রী হয়ে। বাবা মা হারিয়ে বকে যাওয়া বেপরোয়া ছটফটে ছেলেটার পরিবর্তন ঘটে এক কিশোরীর স্পর্শে। বৃষ্টির মতো ঝিরঝির করে তার জীবন পাল্টে যায় রাতারাতি। সে হারিয়ে ফেলে নিজ সত্তা, শুধু মাথায় ঘুরে সিরাত আর সিরাত। অতঃপর শত বাধা বিপত্তি পেরিয়ে দুজনের প্রণয় ঘটে। দুয়ে মিলে হয়ে যায় তিন। ছন্নছাড়া গড়হীন ছেলেটার একটা ছোট্ট সংসার হয়। শান্তির নীড় খুঁজে পায় সেখানে। সারাদিন না ফিরলেও রাতে ফিরতে হয়। এক রমণীর টানে বারবার ফিরতেই হয়, যেখানে সর্বদা ভালোবাসা আর সুখ বিরাজ করে। এভাবে আগুন আর পানি মিলে দিব্যি প্রতিদিন নতুনভাবে ভালো থাকার কারণ খুঁজে। সিরাতের মতো ঠান্ডার, প্রমুখের মতো তীব্র রাগী গম্ভীর দুজনের সংসার পূর্ণতায় ভরে উঠুক। স্ত্রী আর সন্তানের সুখে আর খুশির জন্যে যে খুন খারাপই ছাড়তেও দ্বিধা করেনি। সকল খারাপ ধুলোর মতো মুছে ফেলে একজন দায়িত্ববান স্বামী আর যত্নশীল বাবা হওয়ার লড়াই কাঁধে নেয়, যা দিন শেষে সেই যুদ্ধে এসে জয়ী হয়। সিরাতের সামনে হয়ে দেখায় একজন জঘন্য পুরুষ থেকে ধীরে ধীরে বেস্ট স্বামী ও বাবা, যার মাঝে এখন শুধু শুভ্র মেঘের আনাগোনা। সিরাত উৎফুল্ল চোখে মানুষটার পরিবর্তন দেখে বিমোহিত হয়। শুকরিয়া আদায় করে তার সুখের সংসারের জন্যে, এই লোকটার ভালোবাসার জন্যে। সুখে দুঃখে একে অপরের পাশে থাকাই ভালোবাসা, যেটা অজান্তেই তারা একজন আরেকজনকে নিজের চাইতেও বেশি ভালোবেসে ফেলে। দুজনের অল্প স্বল্প করে কাছে আসা ভালোবাসা এক অসাধারণ প্রেমের গল্প জমে ওঠে। ধীরে ধীরে সেই অল্প স্বল্প থেকেই এক বিশাল সমুদ্রে পরিণত হয় সেই প্রেম। প্রেম থেকে ভালোবাসা। এক সময় দুজনেই ভয়াবহভাবে সেই ভয়ঙ্কর রোগে আটকে পড়ে, যেখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব নয়। আজীবন বাধা পড়ে যায় দুটি নরনারীর আত্মা। ভালোবাসায় টালমাটাল হয়ে দিন দুনিয়া ভুলে যায়।
খুঁজে পায় একে অপরের মাঝে সুখ আর শান্তি, সুখের নীড়।